তাহলে প্রশ্ন জাগে ওনাকে কেন ভারতে যেতে হলো? কারণ ফ্যাসিবাদ বিরোধী 16 বছরে যে আন্দোলনে বিএনপি নেতৃত্ব দিয়েছে সেখানে গণতন্ত্রের পক্ষের অনেক মানুষের মতন তিনিও নিপীড়ন, নির্যাতন, নিষ্পেষণের শিকার হয়েছিলেন, গুমের শিকার হয়েছিলেন। কিন্তু গুমের শিকার হয়ে যেমন অনেকেই থেমে যাননি, উনিও থেমে যাননি। উনিও কিন্তু গণ অভ্যুত্থানে বিএনপিকে সংঘবদ্ধ করে গণমানুষের আকাঙ্ক্ষার প্রতিফলনের মাধ্যমে আজকের এই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন আমাদের নেতা জনাব সালাউদ্দিন আহমেদ ভাই। উপস্থিত প্রিয় ভাই ও বোনেরা, গণ অভ্যুত্থানের আপনারা অনেকেই একদম সম্মুখ সারির অগ্রসৈনিক ছিলেন। আপনাদের শুভেচ্ছা। আজকে আমরা যে ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ পেয়েছি তাতে অনেক মানুষের ত্যাগ, সংগ্রাম এবং অনেক মানুষের সাহসিকতা, অকুতভয় সংগ্রামের ইতিহাস রয়েছে। আপনারা প্রত্যেকেই তার অবিচ্ছেদ্য অংশ। স্পেশালি আমি ধন্যবাদ জানাচ্ছি আজকের এই বইয়ের লেখক আমার প্রিয় ছোট ভাই আবিদকে, রাজপথের একজন অগ্রসৈনিক, একই সাথে মেধাবী এবং চৌকস সেই ব্যক্তি যিনি গঠনমূলক আলোচনা এবং ন্যারেটিভ তৈরিতেও আজকে নিয়োজিত বলে এই বইটা আমরা দেখতে পাচ্ছি। বর্তমান বাংলাদেশে মিস ইনফরমেশন এবং ডিজ ইনফরমেশন ক্যাম্পেইনের সময়ে একদিকে যেমন আমাদের রাজপথের শক্তি প্রদর্শন খুব গুরুত্বপূর্ণ, একই সাথে আমাদের ন্যারেটিভ তৈরি করে যা সত্য, যা সঠিক, যা ন্যায়সঙ্গত সেটাও জাতির সামনে তুলে ধরা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের যে গণ অভ্যুত্থান এর পেছনে আমাদের এই টাইটেলের দিকে যদি তাকাই যে স্ফুলিঙ্গ থেকে দাবানল, এটাই কিন্তু খুব ভালো একটা এক্সপ্লেনেশন। স্ফুলিঙ্গ থেকে যদি দাবানলে কোনো কিছুকে কনভার্ট করতে হয় তাহলে সেখানে একটা সার্টেন এলিমেন্টের ভূমিকা থাকে। আমাদের গণ অভ্যুত্থানের ক্ষেত্রে নিছক একটা কোটা আন্দোলন যেটা ছিল স্ফুলিঙ্গ, সেটা দাবানলে রূপান্তরিত হয়ে সারা বাংলাদেশ জুড়ে যে ছড়িয়ে গিয়েছে, সেই ক্ষেত্রে সেই ইন্টিগ্রেটিং এলিমেন্টটা ছিল একটি রাজনৈতিক দলের শক্তিমত্তা, সামর্থ্য এবং কৌশল। আর সেই রাজনৈতিক দল হচ্ছে বাংলাদেশের সবচাইতে বড় দল, সবচাইতে জনপ্রিয় দল বিএনপি। কারণ আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান যে নির্দেশনা দিয়েছিলেন, যে নেতৃত্ব দিয়েছিলেন, তার আলোকেই কিন্তু আমাদের যে 60 লক্ষ নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছিল তাদের প্রায় প্রত্যেকে এই আন্দোলনে সরাসরি সম্পৃক্ত হয়েছিলেন। আমরা যদি আজকে আমাদের স্টেজের দিকে তাকাই, এখানে মামুন ভাই রয়েছেন, শ্যামল ভাই রয়েছেন, শ্রাবণ ভাই রয়েছেন, ওনাদের প্রত্যেকের এই ছাত্র দলের নেতৃত্ব থেকে বাংলাদেশে কিভাবে ছাত্রকে, জনতাকে সংঘবদ্ধ করতে হয়, কিভাবে ঐক্যবদ্ধভাবে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন নিতে হয়, এটা গত 16 বছরের আন্দোলন ওনারা দেখিয়েছেন অনেক ত্যাগ এবং সংগ্রামের উপর ভিত্তি করে। আজকে ওনাদের যে গল্প, এই গল্প আপনাদের এখানে অনেকের ভেতরে। আমাদের আজকে এখানকার বইয়ের টাইটেল কি? বইয়ের শিরোনাম হচ্ছে অভ্যুত্থানের অজানা অধ্যায়। আমরা খুব গর্বিত, ইন এ ওয়ে আমরা খুব লাকি যে আজকে আমাদের প্রধান অতিথি হিসেবে যিনি রয়েছেন বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য জনাব সালাউদ্দিন আহমেদ ভাই। সম্ভবত এই অজানা অধ্যায় বাংলাদেশে ওনার চাইতে ভালো আর কেউ জানেন না। এই যে আন্দোলন, এই যে গণ অভ্যুত্থান, সেটাকে বিএনপির সর্বস্তরকে কিভাবে, বিএনপির সাংগঠনিক কাঠামোকে কিভাবে কাজে লাগানো হয়েছে, কিভাবে একটি রাজনৈতিক কৌশল হিসেবে ধাপে ধাপে সকল শ্রেণী পেশার মানুষকে সম্পৃক্ত করা হয়েছে, সুদূর ভারতে বসে সেটা উনি করেছেন। উনি বিএনপিকে সংঘবদ্ধ করে আন্দোলনের নেতৃত্বে নিয়ে এসেছেন খুব কৌশলী ভূমিকার মাধ্যমে। তাহলে প্রশ্ন জাগে ওনাকে কেন ভারতে যেতে হলো? কারণ ফ্যাসিবাদ বিরোধী 16 বছরে যে আন্দোলনে বিএনপি নেতৃত্ব দিয়েছে সেখানে গণতন্ত্রের পক্ষের অনেক মানুষের মতন তিনিও নিপীড়ন, নির্যাতন, নিষ্পেষণের শিকার হয়েছিলেন, গুমের শিকার হয়েছিলেন। কিন্তু গুমের শিকার হয়ে যেমন অনেকেই থেমে যাননি, উনিও থেমে যাননি। উনিও কিন্তু গণ অভ্যুত্থানে বিএনপিকে সংঘবদ্ধ করে গণমানুষের আকাঙ্ক্ষার প্রতিফলনের মাধ্যমে আজকের এই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন আমাদের নেতা জনাব সালাউদ্দিন আহমেদ ভাই। আর ওনাকে নির্দেশনা, জাতির নির্দেশনা কার মাধ্যমে আমরা পেয়েছি? আমাদের নেতা জনাব তারেক রহমানের মাধ্যমে। আজকে যে এক দফার কথা আমরা বলি, সবার আগে সেই এক দফা কিন্তু 16 জুলাই রাতে যেদিন আবু সাঈদ এবং ওয়াসিম আকরাম শহীদ হয়েছিলেন, তারপরে আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানই দিয়েছিলেন। ওনার ডাকে বাংলাদেশের সকল স্তরের সকল শ্রেণী পেশার মানুষ এক হয়ে ফ্যাসিবাদী শেখ হাসিনার বিরুদ্ধে ধাপে ধাপে রাজপথে নেমে এসেছিল। আমি আপনাদেরকে অনুরোধ করব, যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, বাংলাদেশের সবচেয়ে বড় বিদ্যাপীঠে আপনারা রয়েছেন, আমাদের নেতা জনাব তারেক রহমান 16 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত যে বক্তব্যগুলো দিয়েছেন, যে ফেসবুক স্ট্যাটাসগুলো দিয়েছেন, যে টুইট পোস্টগুলো দিয়েছেন, আপনারা সেগুলো নিয়ে রিসার্চ করুন। পুরো গণ অভ্যুত্থানের কাঠামো সেখানে সুস্পষ্টভাবে ফুটে উঠেছে। কিভাবে উনি ধাপে ধাপে একটি রাজনৈতিক আন্দোলনকে কৌশলগতভাবে গণ অভ্যুত্থানে রূপদান করেছেন, সেটা সেখানে প্রস্ফুটিত রয়েছে। এই গণ অভ্যুত্থান কেন হলো? কারণ পৃথিবীর ইতিহাসে কোথাও একটা রাজনৈতিক দল তার শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে কখনো কোনো স্বৈরশাসন বা ফ্যাসিবাদের পতন ঘটাতে পারে নাই। পৃথিবীর ইতিহাসে এমন একটা নজির নাই। সব জায়গায় ফ্যাসিবাদের পতনের জন্য বিভিন্ন শ্রেণী পেশার মানুষের এবং গণতন্ত্রকামী রাজনৈতিক দলের একটা মেলবন্ধনের মাধ্যমে সংঘবদ্ধ এবং ঐক্যবদ্ধ আন্দোলনের প্রয়োজন ছিল।
যার কারণেই প্রথম 16 বছর বিএনপি তার দায়িত্বটা পালন করেছে। সব শ্রেণী পেশার মানুষ যদি আজ থেকে 10 বছর আগে রাজপথে নেমে আসতো, হয়তো 10 বছর আগেই ফ্যাসিবাদের পতন করতো। বিএনপির সাথে সব শ্রেণীর, সব পেশার, সব বয়সের, সব ধর্মের, সব বর্ণের এবং সব রাজনৈতিক দলের মানুষ নেমে এসেছিল বলেই এই গণ অভ্যুত্থান সফল হয়েছিল। এখানে যেমন এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে প্রতিটি পর্যায়ের মতন সবচেয়ে বড় ভূমিকা ছিল, একই সাথে এখানে প্রাইভেট ইউনিভার্সিটির ভূমিকা ছিল, মাদ্রাসা শিক্ষার্থীদের ভূমিকা ছিল, স্কুল কলেজের শিক্ষার্থীদের ভূমিকা ছিল। এই গণ অভ্যুত্থানে অভিভাবক, ডাক্তার, ইঞ্জিনিয়ার, শিক্ষক, সাংবাদিক এমন কোনো পেশার মানুষ নাই যারা যার যার অবস্থান থেকে গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে ধারণ করে ভূমিকা রাখে নাই। যারা প্রবাসী, যারা সোশ্যাল ইনফ্লুয়েন্সার, ওনারা ওনাদের জায়গা থেকে ভূমিকা রেখেছিলেন। সুতরাং 5ই আগস্ট পর্যন্ত আমরা যে বাংলাদেশ দেখেছিলাম গত বছরে, সেখানে একদিকে ছিল ফ্যাসিবাদ, আরেকদিকে ছিল পুরো ঐক্যবদ্ধ বাংলাদেশ। সে ঐক্যবদ্ধ বাংলাদেশের আকাঙ্ক্ষা কি ছিল? ফ্যাসিবাদের পতন, এমন একটা বাংলাদেশ প্রতিষ্ঠা করা যেখানে জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠিত হবে, জনগণ রাষ্ট্রীয় মালিকানা ফেরত পাবে। জনগণের ভোট খুব গুরুত্বপূর্ণ। কেন? কারণ ফ্যাসিবাদ কারণ হয়েছিল এমন 3টা নির্বাচনের উপর ভিত্তি করে, যেখানে 2014 সালে বিনা ভোটে নির্বাচন হয়, 2018 সালে নিশিরাতে নির্বাচন হয়, 2024 সালে ডামি ভোটে নির্বাচন হয়। সুতরাং এমন একটি সরকার এদেশের রাষ্ট্র ক্ষমতা আঁকড়ে ছিল যাদের ক্ষমতার উৎস জনগণ ছিল না, ছিল প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনী, নির্বাচন কমিশন এবং অন্যান্য রাষ্ট্রযন্ত্রের অংশীদারেরা। সেই সরকার রাষ্ট্র ক্ষমতাকে আঁকড়ে ধরে রেখে প্রতিনিয়ত জনগণের অধিকার এবং স্বাধীনতাকে হরণ করেছিল। গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা ছিল এমন একটা বাংলাদেশ যেখানে নির্বাচনের মাধ্যমে একটি গণতান্ত্রিক প্রক্রিয়ায়, অবাধ, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য প্রক্রিয়ায় জনগণের ক্ষমতায়নের মাধ্যমে রাষ্ট্র ক্ষমতায় এমন একটি সরকার আসবে যারা জনগণের প্রতি জবাবদিহিমূলক এবং স্বচ্ছ, যাদের জনগণের প্রতি দায়বদ্ধতা থাকবে। আজকের বাংলাদেশের সবচেয়ে আলোচিত শব্দ সংস্কার, সবচেয়ে বড় সংস্কারের নাম নির্বাচন। কারণ গত 16 বছর দেশের মানুষ নির্বাচন থেকে বঞ্চিত হয়েছিল এবং এই 16 বছর গণতান্ত্রিক অভিযাত্রায় নেতৃত্ব দিয়েছিল বাংলাদেশের সবচেয়ে বড় দল হিসাবে বিএনপি। আমরাই সেই দল যাদের 4770 জনের বেশি মানুষ গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য শহীদ হয়েছেন। সালাউদ্দিন ভাইয়ের মতন আমাদের হাজারের বেশি নেতাকর্মী গুম হয়েছেন। আমাদের 60 লক্ষ নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। আমরাই সেই দল যেখানকার একজন ভাইকে না পেয়ে ভাইকে গুলি করা হয়েছে, যেখানে সন্তানকে বাবার জানাজা পড়াতে হয়েছে হাত করা করে। আমরাই সেই দল যেখানে ভোট দেওয়ার কারণে একজন নারীকে গণধর্ষিত হতে হয়েছে। বাংলাদেশে আর কোনো রাজনৈতিক দলের এই ইতিহাস নাই। আজকে খুব দুঃখ লাগে যখন দেখি যে আমাদের এমন অনেক নেতা রয়েছেন 300-400 মামলা শিকার হয়েছেন, যারা ব্যাপকভাবে যারা মানবাধিকার লঙ্ঘনের শিকার হয়েছেন। ওনাদের দিকে এমন অনেকেই প্রশ্ন তুলেন যে গত 16 বছর কার কোথায় ছিলেন, যার বিরুদ্ধে জীবনে একটা মামলা হয় নাই, যার বিরুদ্ধে আওয়ামী লীগের একটা আঘাতও নেমে আসে নাই। এটি অপপ্রচার। আমরা সেই বাংলাদেশ চাই গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষার মাধ্যমে, যেখানে প্রত্যেকটা শহীদের স্বীকৃতি হবে, বিচার হবে। হোক বক্সা শ্রমিক, হোক একজন রিক্সা চালক, শহীদের মূল্য একজন ছাত্রের জন্য যা, জনতার জন্য তা, ছিন্নমূল মানুষের জন্য তা, প্রান্তিক পর্যায়ের শ্রমিকের জন্য তা। আমরা প্রত্যেকটা শহীদের নির্মোহ তালিকার মাধ্যমে বিচার নিশ্চিত হতে চাই। আমরা আমাদের বিচার দাবি করি। প্রতিটি শহীদ পরিবারের পাশে রাষ্ট্রীয় সহায়তা প্রত্যাশা করি, যেটা আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ইতিমধ্যে কমিটমেন্ট দিয়েছে। জনগণের ভোটে নির্বাচিত হয়ে বিএনপি অবশ্যই সকল শহীদদের তালিকা প্রদানের মাধ্যমে ওনাদের পাশে এসে দাঁড়াবে। আমাদের এই গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের মূল আকাঙ্ক্ষা কি ছিল? একটি গণতান্ত্রিক বাংলাদেশে জনগণের ক্ষমতায়নের মাধ্যমে রাষ্ট্রীয়ভাবে প্রত্যেকটা জায়গায় অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন নিশ্চিত করা, যেখানে শুধুমাত্র একটি দল করলে ফার্স্ট ক্লাস সিটিজেন আর দলের বাইরে হলে সেকেন্ড ক্লাস সিটিজেন, সেটা যেন না হয়। জনগণ যেন রাষ্ট্রের মালিক হিসেবে আমরা প্রত্যেকের জন্য অধিকার এবং স্বাধীনতা নিশ্চিত করি। বাংলাদেশি জাতীয়তাবাদী দলের জাতীয়তাবাদী কাণ্ডার হিসেবে আসুন আমরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের যে আদর্শ, ওনার যে বক্তব্য, ওনার যে 31 দফা রয়েছে, সেটির আলোকে বাংলাদেশে সেই গণতন্ত্র পুনরুদ্ধার করি, গণমানুষের অধিকার এবং স্বাধীনতা পুনরুদ্ধার করি এবং বাংলাদেশের সবচেয়ে বেশি তরুণের যে দল, সবচেয়ে বেশি তরুণের যে অঙ্গ সংগঠন জাতীয়তাবাদী ছাত্র দল, সেই ছাত্র দলের সাংগঠনিক অভিভাবক যিনি, গণমানুষের নেতা, বাংলাদেশের 18 কোটি মানুষের প্রতিটি গণতান্ত্রিক ব্যক্তি, দল এবং রাজনৈতিক দলের নেতা হিসেবে গণ অভ্যুত্থানে যিনি নেতৃত্ব দিয়েছেন, সেই তারেক রহমানের সাথে আমরা এক হয়ে ওনার পাশে থেকে, ওনার সাথে থেকে, উনি যেভাবে বলেন জনগণের কাছে ছুটে গিয়ে বাংলাদেশের প্রান্তিক থেকে সর্বোচ্চ পর্যায় পর্যন্ত সকল মানুষের জন্য অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন নিশ্চিত করি। আসুন আমরা সেই বাংলাদেশের প্রত্যাশা আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।
1 জানুয়ারি 2025 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত changetv.press 6 বছর পেরিয়ে পা রাখলো গর্বিত আমি অত্যন্ত আনন্দিত হলাম যে চেঞ্জ টিভি আগামী কয়েকদিনের মধ্যেই 6 বছর পূর্ণ করবে। আর হাঁটি হাঁটি পা পা করে চলা শুরু করে এখন সে বেশ দৌড়াদৌড়ি করছে বলা যেতে পারে। ও নামটাও অত্যন্ত বলবো যে সিগনিফিক্যান্ট, যে চেঞ্জ, এই গণঅভ্যুত্থান কিন্তু চেঞ্জ চেয়েছে। সেই হিসেবে তোমার টেলিভিশনের, তোমার এই চ্যানেলের নামের একটা যথেষ্ট মিল পাওয়া যায়। আমার প্রত্যাশা যে এই গণঅভ্যুত্থানের যে প্রত্যাশা, যে আশা আকাঙ্ক্ষা, চেঞ্জ টিভি সেটিকে এগিয়ে নিয়ে যাবে। তোমাকে শুভেচ্ছা। চেঞ্জ টিভি যারা সম্পৃক্ত আছেন, যারা কর্মী আছেন, সামনে পেছনে সকলকে আমার শুভেচ্ছা। changetv.press এক ফোঁটা হলুদ নেই। অনলাইন টিভি চ্যানেল চেঞ্জ টিভি 6 বছর ধরে ওনারা কাজ করে যাচ্ছেন। ইতিমধ্যে জনগণের হৃদয়ে স্থান করে নিয়েছেন। প্রায় 22 লাখ সাবস্ক্রাইবার আছে। আর যে কোনো অনুষ্ঠান 10 লাখের মতো মানুষ এটা প্রতিদিন মানুষ দেখে থাকে। আমিও এই চ্যানেল নিয়মিত দেখি। তো চেঞ্জ টিভির পক্ষে আমির মোমিনুল মানিক সাহেবের উপস্থাপনা, প্রশ্নের ধরন, এগুলো জনগণ দেখতে চায়, শুনতে চায়। আমি চেঞ্জ টিভির উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি। changetv.press এক ফোঁটা হলুদ নেই। চেঞ্জ টিভি, তো আমি তাদেরকে আমার অসংখ্য শুভেচ্ছা জানাচ্ছি, কারণ তারা যে ভূমিকা রেখেছে এই সময়, একটা কঠিন সময় ছিল, সেটাতে যেমন ভূমিকা রেখেছে, এমনকি 5ই আগস্টের পরে নতুন বাংলাদেশেও তারা তাদের সেই তীক্ষ্ণ একটা সমালোচনামূলক এবং যেটাকে আমি গঠনমূলক বলবো সেরকম একটা ভূমিকা রাখছেন। তো সেক্ষেত্রে আমরা মনে করি যে এই ভূমিকা আমাদের দরকার, আমরা চাই এটা থাকুক এবং আরো যেন সমৃদ্ধ হয়। নতুন বাংলাদেশ নির্মাণে আমরা চাই যে চেঞ্জ টিভি যে সমালোচনাগুলো করছে বা যেগুলো আমরা তুলে ধরছেন, সেটা এমন করে করবেন যেন আমরা সেখান থেকে শিখতে পারি এবং সবাই মিলে যেন আমরা নতুন বাংলাদেশকে সত্যিকার অর্থে বৈষম্য বিহীন একটা সমাজ গড়ে তুলতে পারি, সেটা আপনারা সহজ চেষ্টা করুন। changetv.press এক ফোঁটা